জাতিসংঘে অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের 2041 সালে উন্নত দেশের স্বীকৃতি অর্জনের প্রত্যাশা। আমাদের 50th অ্যানিভার্সারি উদযাপন, বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন, এই দুইটা বড় হিস্টোরিক্যাল ইভেন্টে আমাদের এই গ্র্যাজুয়েশনটা আসছে। দিস অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটস অর রিপ্রেজেন্টস আওয়ার ন্যাশনাল অ্যাসপিরেশন। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কৌশল পাল্টাচ্ছে প্রশ্ন ফাঁস চক্র, যুক্ত করা হচ্ছে প্রশ্ন তৈরিতে অংশ নেয়াদের। পরীক্ষার আগে মুখস্থ করানো হয় উত্তর, ছাড় পাবে না জড়িতরা, হুঁশিয়ারি। গৃহস্থালী ও শিল্প কারখানার বর্জ্যে দূষণের কবলে চট্টগ্রামের কর্ণফুলী নদী, বিলুপ্ত 35 প্রজাতির মাছ, সংকটাপন্ন জলজ প্রাণী ও জীব বৈচিত্র্য। নওগাঁ রাজশাহী সড়ক উন্নয়নে বদলে গেছে বরেন্দ্র জনপদের চিত্র। গতি ফিরেছে কৃষিকাজে, আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে খুশি এলাকাবাসী। জাতিসংঘে অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের। একমাত্র দেশ হিসেবে 3টি মানদণ্ডই পূরণ করেছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের স্বীকৃতি অর্জন করবে বলেও আশা জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। স্বাধীনতার 50 বছরের মধ্যেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গত 2 দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে দেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি, সব ক্ষেত্রেই বিশ্বে এক বিস্ময়ের নাম বাংলাদেশ। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় মেগা প্রকল্প। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত কমিটি ফর ডেভেলপমেন্টের 5 দিনব্যাপী বৈঠকে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণের সুপারিশ করা হয়। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এলডিসি থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে পরবর্তী ধাপে উত্তরণের সব প্রক্রিয়া সম্পন্ন হলো। প্রস্তাব গৃহীত হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বক্তব্য রাখেন। এ সময় তিনি বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন। আমাদের 50th অ্যানিভার্সারি উদযাপন, বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন, এই দুইটা বড় হিস্টোরিক্যাল ইভেন্টে আমাদের এই গ্র্যাজুয়েশনটা আসছে। কোভিডের মাঝখানে যেখানে সারা দুনিয়াতে আসলে দেয়ার ইজ এ লট অফ আনসার্টেনটি, আরও 2টা দেশ ছিল যাদেরও অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন ছিল, তারা সরে আসছে। সেই জায়গায় বাংলাদেশ অ্যাকচুয়ালি অত্যন্ত আগ্রহী ছিল যে আমাদের কীভাবে গ্র্যাজুয়েশনের প্রসেসটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, কোনোভাবে ডিলেড না হয়। এবং আমি আজকে জেনারেল অ্যাসেম্বলিতেও আমার রিয়াকশনে বলেছি যে দিস অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটস অর রিপ্রেজেন্টস আওয়ার ন্যাশনাল অ্যাসপিরেশন। This actually demonstrates or represents our national aspiration, long cherished national aspiration, যে আমরা গ্র্যাজুয়েশন এলডিসি ক্যাটাগরি থেকে বেরিয়ে আসব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ওনার ভিশন 2021-এ যে 2021 সালের মধ্যে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এবং আমরা মনে করি যে আজকের এই রেজলিউশন যে অ্যাডপশন হয়েছে সেটা এটারই একটু প্রতিফলন। মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এ 3টি মানদণ্ডই পূরণ করেছে বাংলাদেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সোনার বাংলা গড়তে দেশের সব পক্ষের মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল বিকেলে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে আয়োজিত বিশেষ আলোচনায় এই কথা বলেন রাষ্ট্রপতি। আলোচনার সূচনা পর্বে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জ্ঞান নির্ভর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
চলতি বছরে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে জাতি। সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জাতীয় সংসদেও আয়োজিত হলো বিশেষ আলোচনা পর্ব। বুধবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ উপলক্ষে ভাষণ দিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রেওয়াজ মাফিক জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ কক্ষে তাকে অভিবাদন জানান উপস্থিত সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা। মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে। আলোচনার সূচনা পর্বে স্মারক বক্তব্য রাখেন আব্দুল হামিদ। তিনি বলেন, অগ্রগতির ধারা বজায় রেখে এখন সময় সুশাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেয়ার। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং কিছু কিছু সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের চেয়ে এগিয়ে রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, শহীদদের ঋণ শোধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। দল ও মত পথের পার্থক্য বলে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদীয় রীতি মাফিক কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারা অনুযায়ী সুবর্ণ জয়ন্তীর ওপর আলোচনার প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আজকে যে সম্মানজনক অবস্থানে আসতে আমাদের ৫০ বছর পূর্তিতে আমরা যে জায়গায় আসতে পেরেছি, সেই জায়গায় আমরা স্বাধীনতার ১০ বছরের মধ্যে পৌঁছে যেতে পারতাম যদি জাতির পিতা বেঁচে থাকতেন। ভবিষ্যতের জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠার জন্য জাতিকে প্রস্তুত করে তোলা হচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাঙালি জাতিকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা উন্নীত করতে চাই। ইনশাআল্লাহ সেই সোনার বাংলা আমরা গড়তে পারবো। সব ষড়যন্ত্র আর চ্যালেঞ্জ মোকাবিলা করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর, দৃঢ় কণ্ঠে জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, বারবার ভোট দিয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অতিমাত্রায় দূষণে চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী থেকে বিলুপ্ত হয়ে গেছে ৩৫ প্রজাতির মাছ, ডলফিন সহ সংকটাপন্ন জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। গৃহস্থালী ও শিল্প কারখানার রাসায়নিক তরল ও কঠিন বর্জ্যকে দায়ী করা হয় দূষণের জন্য। দূষণকারী কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করে রুটিন দায়িত্ব পালন করে পরিবেশ অধিদপ্তর। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সংগ্রহ করা কর্ণফুলী নদীর দূষিত পানি নিয়ে গন্তব্য পরিবেশ অধিদপ্তর। ল্যাবে এই পানি আর তাদের সংগ্রহ করা পানির মান পরীক্ষা করে বিউটি তথা জীব রাসায়নিক অক্সিজেন পাওয়া যায় স্থানভেদে প্রতি লিটারে ১৫ থেকে ২৫ মিলিগ্রাম পর্যন্ত, অথচ থাকার কথা ৬ মিলিগ্রামের নিচে। এই সমস্ত ফ্যাক্টরি, কলকারখানাগুলো আছে যারা আপনার বিভিন্ন ধরনের ক্ষতিকর ম্যাটেরিয়ালস, ইটিপি বহির্ভূতভাবে বা সরাসরি এনভায়রনমেন্ট বা কর্ণফুলী নদীতে ছেড়ে দিচ্ছে, সেগুলো আমরা রিপোর্ট করে থাকি। নগরীর ৩৬টি খাল দিয়ে প্রতিদিন পড়ছে ৫,০০০ মেট্রিক টন গৃহস্থালীর পয়ঃবর্জ্য। সে সাথে ৩৫০ শিল্প কারখানার রাসায়নিক তরল ও কঠিন বর্জ্যও যোগ হচ্ছে। ডুবন্ত তেলবাহী জাহাজের কালো তেল ও পলিথিনের স্তর দূষণ বাড়াচ্ছে বহুগুণে। বিভিন্নভাবে যে শিল্প বর্জ্য, শহরের বর্জ্য সবগুলো কর্ণফুলীতে পড়ার কারণে এখন মাছ বসবাসের কোনো উপযুক্ত নেই এখানে। এক গবেষণা বলছে অতিমাত্রায় দূষণের কারণে মলা, ঢেলা, কাচকিসহ বিলুপ্ত ৩৫ প্রজাতির মাছ, কিছু মাইগ্রেট করার পাশাপাশি হুমকিতে ২০ প্রজাতি, সংকটে অন্যান্য জীব বৈচিত্র্য। আউর মাছ, পাঙ্গাস মাছ এগুলো উঠতে ফুয়া জালে, এখন ওঠে না, এখন ওই শুধু ফুয়া মাছই পাওয়া যায়। বিওডির পরিমাণ বেড়ে গেছে, ক্ষারকত্ব বেড়ে গেছে, এর ঘোলাত্ব বেড়ে গেছে। এই খননের নাম দিয়ে যে আমরা যে কাজগুলো করি সেগুলোর থেকে সবগুলো নদীর উপর আমরা অত্যাচার করছি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অস্তিত্ব সংকটে থাকায় কর্ণফুলীর গাঙ্গেয় ডলফিন বা শুশুককে বিপন্ন হিসেবে লাল তালিকায় রেখেছে। বিভিন্ন কলকারখানার অন্তত ৬২ ধরনের মারাত্মক রাসায়নিক বর্জ্য পড়ছে এই কর্ণফুলী নদীতে। এতে হুমকি মুখে পড়ছে কর্ণফুলী নদীর নানা প্রজাতির মাছ এবং জীববৈচিত্র্য। সড়কের চারপাশে রোপণ করা গাছের দৃষ্টিনন্দন ফুলগুলো ছড়াচ্ছে সৌন্দর্যের শোভা, আর মসৃণ সড়কে ছুটে চলা গাড়ি কাঙ্ক্ষিত সময়ে পৌঁছে যাচ্ছে
গন্তব্যে। দুর্ভোগ আর দুর্গতির অবসান শেষে এক স্বপ্নের সড়ক। 439 কোটি টাকা ব্যয়ে 73 কিলোমিটার নওগাঁ রাজশাহী সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরেন্দ্র জনপদের কৃষি ও অর্থনীতিতে এসেছে আমূল পরিবর্তন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। কৃষি নির্ভর নওগাঁ জেলায় বছরে 4 মৌসুমে 28 লাখ মেট্রিক টন ধান, প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম সহ কৃষি নানা পণ্য উৎপাদন হয়। প্রান্তিক চাষিরা ফসলের ন্যায্য দর পেতে খোঁজেন শহরের বাজার। সড়ক ও জনপথ অধিদপ্তর সান্তাহার মোড় থেকে রাজশাহী নোহাটা পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে। বৃহৎ এ সড়ক প্রকল্পই বদলে দিয়েছে সবকিছু। অথচ এই সড়কটি 2 বছর আগেও দুর্ভোগ আর দুর্গতি হিসেবে পরিচিত ছিল। কৃষি প্রধান এ জেলার পণ্য পরিবহন সহ নানা কাজে নওগাঁ রাজশাহী সড়কটি ব্যাপক গুরুত্ব বহন করে। 73 কিলোমিটারের সড়ক সংস্কারে এই অঞ্চলে আর্থসামাজিক পরিবর্তনে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে স্থানীয়রা। আগে খুবই খানা খদ্দে ভরা ছিল, তখন রাজশাহী যেতে আমাদের প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতো। খুব আমাদের গাড়ি চালানোর সমস্যা হতো। এখন এখান থেকে আমরা 50 মিনিটের রাস্তায় চলে যেতে পারি, খুব দ্রুত আমরা রুগী যেতে পারি। সড়ক উন্নয়ন প্রকল্পের দুপাশে রোপণ করা হয়েছে ফলজ, বনজ, ঔষধি ছাড়াও দৃষ্টিনন্দন ফুলের গাছ। হেমন্তের মৃদু বাতাসে গাছে গাছে ফোটা ফুলগুলো ছড়াচ্ছে সৌন্দর্যের শোভা। এছাড়া পুরো সড়ক জুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সাইন সিগন্যাল। এসব সিগন্যাল থেকে সহজেই মিলছে গন্তব্যের নির্দেশনা। 438 কোটি 94 লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ধরা হলেও গুণগত মান ঠিক রেখে 26 কোটি টাকা কম খরচেই সড়কের কাজ শেষ করার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। এই অত্র অঞ্চলের যে ধান এবং আম দেশের বিভিন্ন জায়গায় পরিবহনে একটি সহজ একটা অবলম্বন সৃষ্টি হয়েছে। এছাড়াও এই অঞ্চলের মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে এই সড়কটি একটি বিশাল ভূমিকা পালন করছে। 2017 সালে শুরু হওয়া এই সড়ক উন্নয়ন কাজ শেষ হয় গেল 30 জুন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আজ শুরু হচ্ছে রাজধানী সহ সারা দেশে অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন। ঢাকা মহানগরী সহ সারা দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 2022 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবারই প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। তবে নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয়ভাবে অংশ না নিয়ে উপজেলা কমিটির মাধ্যমে ভর্তির লটারি সম্পন্ন করতে পারবে। সরকারি মাধ্যমিকে লটারি অনুষ্ঠিত হবে আগামী 15 ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি হবে 19 ডিসেম্বর। বিশ্ব বাণিজ্যে চাহিদা ও সরবরাহ বেড়ে যাওয়ায় লজিস্টিক ব্যয় বেড়েছে কয়েক গুণ। জ্বালানি তেলের দাম বাড়ায় এই ব্যয় আরও বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে পণ্যের দামে। এতে ডুইং বিজনেস সহ প্রতিযোগিতামূলক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মত ব্যবসায়ীদের। এক্ষেত্রে দেশীয়ভাবে লজিস্টিক্স সুবিধা বাড়িয়ে ব্যয় কমানোর দাবি তাদের। পিছিয়ে পড়লে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। বিশ্ব পরিমণ্ডলে অনেকটা নিয়ন্ত্রণে কোভিড পরিস্থিতি। কর্মচঞ্চলতা বেড়েছে প্রতিটি ক্ষেত্রেই, ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। আমদানি রপ্তানির চাকা সচল হওয়ায় ব্যয় বেড়েছে লজিস্টিক্স ব্যবস্থাপনায়। মূলত উৎপাদনকারী থেকে কাঁচামাল বা তৈরি পণ্য পরিবহন, স্থানান্তরে সংশ্লিষ্ট তথ্যসহ পণ্য আমদানি ও রপ্তানিকারককে হস্তান্তরের পুরো প্রক্রিয়াটাই হচ্ছে লজিস্টিক্স। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ব্যবসায়িকভাবে এর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেড়েছে প্রতিটি ক্ষেত্রেই। এছাড়া সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে উৎপাদন ও রপ্তানিতে। ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের কারণে কিন্তু দেখবেন যে বিভিন্ন পোর্টে এখন কনজেশন তৈরি হয়েছে। আপনার যেমন লং বিচ, লস এঞ্জেলস, এগুলোতে আপনার প্রায় শতাধিক আপনার ভেসেল যে ওয়েট করছে। আমাদের লোকালি তেলের দাম বাড়াতে ট্রাকিং কস্ট বেড়ে গেল। সবগুলো কস্ট কিন্তু একসাথে এসে কিন্তু এখন এই লজিস্টিক্স কস্টের উপরে পড়েছে। এটা কিন্তু ডিরেক্টলি ইনফ্লেশনে এফেক্ট করবে। এটা আপনার যদি ইনফ্লেশনে মূল্যস্ফীতিতে এফেক্ট করে, তখন কিন্তু আমার কস্ট অফ ডুইং বিজনেস বলেন, আমার কস্ট অফ লিভিং স্ট্যান্ডার্ডস বলেন, সবকিছু বেড়ে যাবে। প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কিন্তু দামে কম এমন পণ্যের দিকেই ঝোঁক থাকে বিদেশি ক্রেতাদের। তাই অভ্যন্তরীণ লজিস্টিক্স সুবিধা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। যেসব প্রতিবন্ধকতাগুলি আছে, এই আমাদের সড়কে প্রতিবন্ধকতা হয়, আমাদের পোর্টে সেখানে
কন্টেইনার জট অনেক সময় লেগে যায়। সো এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে লজিস্টিক্সও ইমপ্রুভ করবে, আমার প্রতিযোগিতা সক্ষমতাও কিন্তু টু দ্যাট এক্সটেন্ট বাড়বে। বৈশ্বিক লজিস্টিক্স সূচক 2018 অনুযায়ী 100তম অবস্থানে থেকে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে স্বাভাবিক হতে শুরু করেছে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। থাকতে হচ্ছে না 14 দিনের কোয়ারেন্টাইনে। শুধু করোনা নেগেটিভ সনদ হলেই যাত্রীদের সুযোগ মিলছে ভারত গমনের। যাতায়াতকারীদের অধিকাংশই রোগী, ব্যবসায়ী ও শিক্ষার্থী। তবে এখনও বন্ধ রয়েছে স্থলপথে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে স্বাভাবিক সময়ে প্রতি বছর ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা আর শিক্ষা গ্রহণে প্রায় 18 লাখ যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করত। গেল বছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে পরিস্থিতি সামাল দিতে সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন শর্ত জারি করে। এতে যাত্রী যাতায়াত প্রায় শূন্যের কোটায় দাঁড়ায়। তবে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে আবারও এ পথে পাসপোর্ট যাত্রী বাড়তে শুরু করেছে। এর আগে করোনার কারণে ভারত থেকে ফিরলে 14 দিনের কোয়ারেন্টাইন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের ছাড়পত্র লাগত। এখন কেবল করোনা নেগেটিভ সনদ হলেই ভারতে যাওয়ার সুযোগ মিলছে যাত্রীদের। তবে এখনও একবার ভ্রমণ করতে দুবার করোনা পরীক্ষায় গুনতে হচ্ছে 3000 টাকা। এতে টিকার ডবল ডোজ গ্রহণকারী যাত্রীরা করোনা পরীক্ষা ছাড়াই ভ্রমণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। আগে আমরা ভারত থেকে ফিরতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। এখন আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি, সরাসরি বাড়ি চলে যেতে পারছি। ভারত যাত্রী চিকিৎসার জন্য এখন ছাড়পত্র লাগে না। এখন শুধু আমরা করোনা নেগেটিভ আসলে এই রিপোর্ট নিয়ে আমরা যেতে আসতে পারি। তাদের করোনা ডবল ডোজ নেওয়া আছে, তাদের যদি করোনা পরীক্ষাটা না করা লাগে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে যাত্রীদের যাতায়াত বেড়েছে। যাত্রী সেবায় আন্তরিক হয়ে কাজ করছে ইমিগ্রেশন পুলিশ। আমাদের ইমিগ্রেশন পক্ষ থেকে আমরা এটা অনেক আধুনিক ইন্টারন্যাশনাল মানের করার সর্বোচ্চ চেষ্টা করছি। 6 মাস আগে ভারতে যাত্রী যাতায়াতের পরিমাণ ছিল দিনে 40 থেকে 50 জনের মতো। বর্তমানে যাত্রী যাতায়াত করছেন দিনে 1500। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এর জন্য বন্দর কর্তৃপক্ষ আমরা সর্বোচ্চভাবে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছি। মেডিকেল, ব্যবসা ও শিক্ষা ভিসায় যাতায়াত করলেও ভ্রমণ ভিসা এখনও স্থলপথে বন্ধ রয়েছে। সময় সংবাদ, বেনাপোল। খুলনা বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেই কোনো চিকিৎসক। অসুস্থ বন্য প্রাণীর চিকিৎসা দেয়া প্রতিষ্ঠানটির নেই আধুনিক সুযোগ সুবিধাও। একটি অপারেশন থিয়েটার থাকলেও তা ব্যবহার হয়নি কখনো। এখানকার প্রাণীগুলোর চিকিৎসা দেয়া হয় মোবাইল ফোনের মাধ্যমে ও অন্য প্রতিষ্ঠানের চিকিৎসক দিয়ে। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যা নিরসনের চেষ্টা করছেন তারা। খুলনা থেকে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল হালিম। বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে প্রবেশের পর সুন্দরী ময়ূর দেখে আপনার মন প্রফুল্ল হয়ে উঠতেই পারে, কিন্তু এখানে থাকা দুটি ময়ূর অসুস্থ অবস্থায় 3 মাসেরও বেশি সময় ধরে আছে। এর মধ্যে একটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই কেন্দ্রে থাকা একটি হরিণ, বেশ কিছু ঘুঘু পাখি, বানর, ময়না পাখি সহ যা আছে তার অধিকাংশই অসুস্থ। সুস্থ করে এদের ফিরিয়ে নেওয়ার কথা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। খুলনা বিভাগের 10 জেলাসহ পদ্মার এপারের 21 জেলা আর সুন্দরবন থেকে উদ্ধার হওয়া প্রাণীদের আশ্রয় ও চিকিৎসা দেওয়ার লক্ষ্যে 2015 সালে খুলনায় বন বিভাগের নিজস্ব জমিতে প্রতিষ্ঠা হয় কেন্দ্রটি। শুরুর দিকে কিছুদিন থাকলেও দীর্ঘদিন ধরে এখানে নেই চিকিৎসক। পশু প্রাণীদের চিকিৎসার জন্য একটি অপারেশন থিয়েটার থাকলেও তাও ব্যবহার হয়নি কোনো দিনই। যখন গুরুতর কোনো সমস্যা হয় তখন আমাদের এই চিকিৎসার ব্যাপারে অনেকটা সমস্যার সম্মুখীন হয়। চিকিৎসকের অভাবে চিকিৎসা সংকটের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান খুলনা বিভাগীয় বন কর্মকর্তা। এটা একটা প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছিল। তখন আমাদের একজন ভেটেরিনারি ডাক্তার ছিল, কিন্তু প্রকল্প শেষে আপাতত এখন আর ডাক্তার নাই। কেন্দ্রটিতে ছোট প্রাণী রাখার সুযোগ থাকলেও নেই উদ্ধার হওয়া বড় প্রাণীকে আশ্রয় দেওয়ার কোনো ব্যবস্থা। নতুন করে বড় প্রাণী রাখার জন্য খুলনা বন বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিভিন্ন রিসর্টে অনুমোদনহীনভাবে যে সমস্ত প্রাণী রাখা হয়েছে
ওগুলো উদ্ধার করলে আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের হয় ঢাকায় পাঠিয়ে দিতে হয়, তাদেরকে একটু রেস্ট বা সেবা শুশ্রূষা দেওয়ার সুযোগ থাকে না। এগুলো আমরা উন্নয়ন করার চিন্তা ভাবনা করছি। খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে বিভিন্ন প্রজাতির 22টি প্রাণী রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর জানাবো। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানার দলের প্রতিপক্ষ থাইল্যান্ড। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। প্রথম 2 ম্যাচে জয় তুলে নিয়ে সুপার 6 অনেকটাই নিশ্চিত বাংলাদেশের মেয়েদের। 5 দলের বি গ্রুপে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ 3 দল যাবে সুপার 6-এ, সেখান থেকে 3 দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আরও দুর্বার ছিল বাংলার মেয়েরা। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে পেয়েছে বিশাল জয়। থাইল্যান্ড স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও হেরেছে পাকিস্তানের বিপক্ষে। সুপার 6-এর সমীকরণে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে তাদের। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতিসংঘে অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের। 2041 সালে উন্নত দেশের স্বীকৃতি অর্জনের প্রত্যাশা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।